আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন ইনশাআল্লাহ। তাহলে আসেন, আমরা লাস্ট ক্লাসে আর্টিকেলের সিলেক্টেড কিছু রুল নিয়ে আলোচনা করার কথা ছিল। শুধু সিলেক্টেড না, আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলেছিলাম। আমরা প্রথমে দুই ধরনের আর্টিকেলগুলো বলেছিলাম, কোন জায়গাতে আমরা এ লিখবো, অ্যান লিখবো, এগুলো নিয়ে ব্যাখ্যা করেছিলাম। তারপর আপনাদেরকে হালকা একটু বলে যাই, আমরা বলেছিলাম যে নর্মালি আমরা ইনডিফিনিট আর্টিকেল বা এ অ্যান এর ব্যবহার যে কাজটা করি, আমরা কনসোনেন্টের সামনে এ লিখেছিলাম, ভাওয়েলের সামনে অ্যান লিখেছিলাম আমরা। তবে আমরা দুটো ব্যতিক্রম পেয়েছি, যেখানে কনসোনেন্টের সামনে অ্যান বসে। দুটো ব্যতিক্রম পেয়েছিলাম যেখানে ভাওয়েলের পূর্বে এ বসে। এগুলো ডেফিনেটলি আপনাদের মনে আছে। যেমন এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড ছিল ওয়ান। ওয়ানের পূর্বে নিয়ম অনুযায়ী অ্যান বসার কথা থাকলেও বসছিল এ, তাই না? আশা করি এগুলো মনে আছে। তারপর আমরা বলেছিলাম যে ভাওয়েলের উচ্চারণটার শুরুটা যদি ইউ এর মতো হয়, সেক্ষেত্রে আপনার অ্যান না লিখে এ লিখতে হয়। ওকে। তারপর আমরা বলেছিলাম যে যখন এইচ প্লাস ভাওয়েল ডট 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 সামথিং বিশিষ্ট ওয়ার্ডে এইচটা সাইলেন্ট থাকবে, সেক্ষেত্রে আমরা যদিও এইচ একটা কনসোনেন্ট হওয়া উচিত এ, কিন্তু এই জায়গাটাতে আমরা অ্যান লিখবো। যেমন দেখেন, এই যে লেখা আছে হনেস্ট, কিন্তু উচ্চারণ হচ্ছে অনেস্ট। এই যে এইচটা সাইলেন্ট আছে, তাই না? এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছিলাম। এগুলো নিয়ে ধাপে ধাপে আমাদের কথা বলা হয়েছে। তারপরে আমরা বলেছিলাম যে যদি কোনো অ্যাব্রিভিয়েশন অর্থাৎ শব্দ সংক্ষেপের প্রথম লেটারগুলো এফ, এইচ, এল, এম, এন, আর, এস এবং এক্স দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে আমাদের অ্যান লিখতে হয়। ঠিক আছে? যেমন দেখেন, এই যে এস আই, এম বি এ, এস আর, এগুলোর পূর্বে আমরা অ্যান লিখলেও বিবি এর পূর্বে কিন্তু আমরা এ লিখেছি। এই জায়গা থেকে জব এক্সামেও প্রশ্ন আসছে। রত্না দাস স্যার কেমন আছেন? হ্যাঁ রত্না দাস, ভালো আছি। আপনারা কেমন আছেন বাবা? আচ্ছা, এরপর আমরা দায়ের রুলে চলে গিয়েছিলাম। আমরা বলেছিলাম সবচাইতে গুরুত্বপূর্ণ একটা রুল বা সবচাইতে মোস্টলি ইউজড যেই রুলসটা বা রুলটা, সেটা আমরা বলতে পারি মোটামুটি 90 থেকে 95% ক্ষেত্রে আমরা এই রুলটা দেখি যে কোনো নাউনের পরে অফ থাকলে সামনে একটা দা লিখতে হয়। তবে এগুলোর অনেক ব্যতিক্রম আছে। যেমন আমি আপনাদেরকে বলেছিলাম আলার অফ, আ ম্যান অফ লেটার, আ উইমেন অফ লেটার্স। হ্যাঁ, আচ্ছা, কমেন্ট করার জন্য ধন্যবাদ। তারপর আমরা বলেছিলাম সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা বসে। তারপরে কোনো নাউন প্রথমবারের পরে যতবার থাকবে তার পূর্বে দা বসবে। তারপরে বলেছি জাতি বোঝানোর জন্য, এই যে গুরুত্বপূর্ণ একটা জায়গা, এই জায়গা থেকে কিন্তু আমাদের আজকে আমরা যখন এমসিকিউ সলভ করব তখন কাজে আসবে। আমরা বলেছিলাম যে অ্যাডজেক্টিভ দিয়ে যদি জাতি, শ্রেণী বা সম্প্রদায় বোঝায় তার পূর্বে দা বসে। তবে মানব জাতি বোঝানোর জন্য তার পূর্বে দা লেখার প্রয়োজন হয় না। কোনো সেন্টেন্সে যদি দুইটা কম্পারেটিভ ডিগ্রি থাকে, সেক্ষেত্রে প্রথমটা যত এবং পরেরটা তত বোঝায়। এক্ষেত্রে দুটো কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দা বসে। তবে নর্মালি যদি কম্পারেটিভ ডিগ্রি থাকে, তার পূর্বে নো আর্টিকেল, কোনো আর্টিকেল বসে না। তবে যদি এরকম থাকে যে একটা কম্পারেটিভ ডিগ্রি দেয়া আছে প্লাস অফ দা টু শব্দটা দেয়া আছে, ফ্রেজটা দেয়া আছে, এর পূর্বে কিন্তু আবার দা বসে। আমরা কম্পারেটিভের এই তিনটা রুল বলেছিলাম, আই হোপ মনে আছে। শূন্য পৃথিবী, জাকিয়া হোসেন, তনুজা, রামিম হোসাইন। আচ্ছা, রামিম ভাই বলছেন যে কানেক্টরের একটা ক্লাস নেবেন। ঠিক আছে ভাই, কানেক্টরের একটা না, কানেক্টরের কয়েকটা ক্লাস নেব ইনশাল্লাহ। যদি লাইভে নিতে না পারি, অন্তত আপনাদের এখানে গ্রুপ করে দিব। স্যার কাল কি ক্লাস হবে? হ্যাঁ ইনশাল্লাহ কাল ক্লাস হবে। ওকে, আচ্ছা। এরপরে খেয়াল করেন, আমরা বলেছিলাম যদি আমরা তুলনা করতে চাই, সেক্ষেত্রে দুটো প্রপার নাউন লিখে বিভার্ব দিয়ে দ্বিতীয়টার পূর্বে দা এবং প্রথমটার পূর্বে ক্রস দেই। যেমন নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। নজরুল হলো বাংলাদেশের বাইরন। আচ্ছা আসেন, এগুলো আমি জাস্ট একটু কুইকলি বলে যাচ্ছি, কারণ গত ক্লাসে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম। এরপর আমরা বলেছিলাম যে সিঙ্গেল এক্সিস্টেন্স বা এক পিসের যেই নাউনগুলো আছে, এদের পূর্বে সাধারণত দা বসে। তবে এইটার যে ব্যতিক্রম রুলগুলো, সেগুলো আমরা আপনাদের সাথে গত ক্লাসেই এই যে ক্লিফস্টোফেলের রুল সহ ব্যাখ্যা করেছিলাম। আই হোপ মনে আছে, ভুলে যান নাই। ঠিক আছে ডিয়ার। এরপর আমরা বলেছিলাম অ্যাবস্ট্রাক্ট এবং ম্যাটেরিয়াল নাউন দ্বারা যখন সামগ্রিক অংশ বোঝায়, তখন তার পূর্বে নো আর্টিকেল। কিন্তু যখন এটাকে আলাদা করে বোঝায়, তখন সেই ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনটা কিন্তু কমন নাউন হয়ে যায়, তার পূর্বে আবার দা লিখতে হয়। আমরা এগুলো ডিটেইলড ব্যাখ্যা করেছিলাম। আর খুবই গুরুত্বপূর্ণ একটা রুল, এই জায়গাটা থেকে জব এক্সামে কয়েকবার প্রশ্ন আসছে। ইভেন আমি আজকে আপনাদের যেই প্রশ্নগুলো আলোচনা করব, তার মধ্যেও
আপনারা দুই একটা কোশ্চেন এখানে পেয়ে যাবেন। হ্যাঁ, সেটা হচ্ছে অনেক সময় দেখবেন পজেসিভ কেস কোনগুলো, এই যে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, এই শব্দগুলো যদি উঠে যায় এর পরিবর্তে দা লেখা যায়। যেমন বলেছিলাম, দেখেন হি লস্ট হিজ ফাদার অ্যাট হিজ চাইল্ডহুড, না বলে বলতে পারেন হি লস্ট হিজ ফাদার অ্যাট দ্য চাইল্ডহুড। ওকে, আচ্ছা, তারপর আমরা বলেছিলাম যে কোন জায়গাগুলোতে আমরা আর্টিকেল লিখবো না। হ্যাঁ, আমি ওইখানে ডিটেলড আপনাদের সাথে ব্যাখ্যা করেছিলাম, অত দূর আর যাচ্ছি না। তাহলে খেয়াল করেন, প্রপার নাউন, প্রোনাউন, প্রেপোজিশন, এদের পরে আর্টিকেল বসে না। পজেসিভ কেস এবং নাউনের মধ্যবর্তী স্থানে আর্টিকেল বসে না। অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝখানে সাধারণত আর্টিকেল বসে না। তবে আমরা যখন বলি সাচ আ গার্ল, সাচ আ বয়, দেখেন সাচ কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এ কিন্তু একটা আর্টিকেল, এটাও একটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, যদিও মডার্ন ইংলিশে ডিটারমিনারকে আলাদা পার্টস অফ স্পিচ ধরা হয়। শিউলি রানী জিজ্ঞেস করছেন, স্যার স্পোকেনে ব্যাচ কবে চালু করবেন? আমরা ঈদের পরে চালু করবো ইনশাল্লাহ। ওই দিন তো একজন আমারে বললে যে স্যার আপনি খালি বিএনপির মতো ঈদের পরে বলেন কিন্তু শুরু করেন না। হ্যাঁ, তো ভাই বিশ্বাস করেন, আবার বললেন না, আমি বিশ্বাস করি না, হ্যাঁ না কোথায়? হ্যাঁ, আমরা ঈদের পরে শুরু করবো ইনশাল্লাহ। হ্যাঁ, রমজান তো সামনে। অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের মাঝখানে আর্টিকেল লেখা হয় না, যেই নাউনগুলোকে ধরা ছোঁয়া দেখা গোনা যায় না, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট এবং ম্যাটেরিয়াল নাউনের পূর্বে নর্মালি আর্টিকেল বসে না, এই বলেছিলাম আমরা। তারপরে অক্সিলারি এবং মেইন ভার্বের পূর্বে আর্টিকেল লিখি না। এটা একটা মারাত্মক গুরুত্বপূর্ণ রুল। সেটা হচ্ছে সেন্টেন্সের লাস্ট ওয়ার্ডটা যদি অ্যাডজেক্টিভ হয়, তার পূর্বে যদি বি ভার্ব থাকে অথবা গেট থাকে, এর মাঝখানে নো অ্যাডজেক্টিভ, নো আর্টিকেল। হ্যাঁ, আচ্ছা, তারপরে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে বসে না। দিন, মাস, বছর, খাবার, খেলার নামের পূর্বে আর্টিকেল বসে না, ভার্বের পূর্বে বসে না। হ্যাঁ, এগুলো আমরা ব্যাখ্যা করেছি। হ্যাঁ, এগুলো আপনাদের সাথে আমরা ব্যাখ্যা করেছিলাম। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, দেখেন এই জায়গা থেকে জব এক্সামে, ভার্সিটি অ্যাডমিশনে প্রশ্ন আসছে, মনোযোগ সহকারে এটা একটু দেখেন, যে স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, মসজিদ, মন্দির, গির্জা, জেলখানা, হ্যাঁ, এই শব্দগুলোর যেই উদ্দেশ্যে, মানে এই প্রতিষ্ঠানগুলো যেই উদ্দেশ্যে তৈরি করা হয়, যদি সেই উদ্দেশ্যে এখানে যাওয়া বোঝায়, সেক্ষেত্রে আমরা কোনো আর্টিকেল লিখি না। বাট ভিন্ন কোনো উদ্দেশ্যে যাওয়া বোঝালে সেক্ষেত্রে আমাদেরকে আর্টিকেল লিখতে হয়। মনে আছে না? আচ্ছা, এরপরে আমি এইটা আপনাদেরকে সলভ করে দিয়েছিলাম, আশা করি মনে আছে আপনাদের। আসেন এইবার আপনাদের হোমওয়ার্ক হিসেবে আমি কিছু কোয়েশ্চেন দিয়েছিলাম, তো এখানে হোমওয়ার্কগুলো দেয়া আছে, আমি এটা সলভ করাই দিব। তারপরে ক্লিপস টোফেলের খুব গুরুত্বপূর্ণ আর্টিকেলের কিছু রুল, যেটা আমি ব্যাখ্যা করেছি, এখানে দেখেন দেয়া আছে। আমাদের লাস্ট ক্লাসটা দেখে নিলেই বুঝতে পারবেন। হ্যাঁ, এইবার প্র্যাকটিস সেশনে আমরা চলে যাব, এবং এই জায়গাটাতে আমরা বিসিএস বলেন, প্রাইমারি বলেন, ব্যাংক জব বলেন, বিভিন্ন জায়গায় আসা যে কোয়েশ্চেনগুলো, এই কোয়েশ্চেনগুলোর কিছু সমাধান করব আমরা। রানিম ভাই বলছেন যে স্যার প্রেপোজিশনের ক্লাস নিলে, আচ্ছা ঠিক আছে, প্রেপোজিশনের ক্লাস নেওয়ার চেষ্টা করব। আমাদের মিনারুল ইসলাম ভাই কুড়িগ্রাম থেকে, ওয়ালাইকুম আসসালাম ভাই, থ্যাংক ইউ। আসমা পারভিন, আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। ইসমাইল ভাই, ওয়ালাইকুম আসসালাম। সেলিম রেজা জিজ্ঞেস করছেন, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান নাকি ওয়েটস ফর নান, কোনটা কারেক্ট? টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, এটা হচ্ছে কারেক্ট। তবে অপশনে যদি ওয়েটস না থাকে সেক্ষেত্রে ওয়েট দিতে পারেন। অপশনে দুটো থাকলে ওয়েটস দিতে হবে, ওয়েটস, টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান, প্রবাদ বাক্য। আচ্ছা, আমাদের খাদিজা পারভিন মারাত্মক ফাস্ট, উনি বলে ফেলছে যে প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে স্যার একের ডি। আচ্ছা, আসেন একের আসলে ডি নাকি অন্য কিছু হয় আমরা একটু দেখে নেই। সো আমাদেরকে এখানে বলা হচ্ছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। 45th বিসিএস এ আসছে। হ্যাঁ, খুব দূরের বিসিএস না, 45th বিসিএস এ আসছে, যে নিচের কোন অপশনটা কারেক্ট, তাই না? দেখেন, শি স্পিক্স ইংলিশ লাইক ইংলিশ। আচ্ছা, এখানে একটা তথ্য আমরা একটু মাথায় রাখবো ভাই। দেখেন, এই যে শুধু ইংলিশ, আচ্ছা, এখন আমরা ইংলিশ শব্দটা নিয়ে কিছু মজার তথ্য দেখবো। হ্যাঁ, এক্সক্লুসিভ কিছু তথ্য দেখবো আমরা। তো দেখেন, ইংলিশ, শুধু ইংলিশ যদি থাকে তাহলে আপনি বুঝবেন যে এটা হলো একটা ভাষার নাম, নেম অফ আ ল্যাঙ্গুয়েজ, ভাষার নাম। যদি এরকম থাকে অ্যান ইংলিশ, এটা হলো একজন ইংরেজ। মারাত্মক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু, খেয়াল করেন, মজা পাবেন ইনশাল্লাহ। শাহিনুর শিহাব বলতেছেন জামাত ইসলামী জিন্দাবাদ।
আচ্ছা, আরেক ভাই বলতেছেন চরমনাই জিন্দাবাদ। আচ্ছা ভাই, সবাই জিন্দাবাদ নেন। আচ্ছা, 3 নাম্বার। তাহলে আমরা কি বললাম দেখেন, এই ইংলিশ শব্দটার পূর্বে যখন কোনো আর্টিকেল থাকতেছে না তখন আমরা এটাকে বলতেছি ভাষার নাম। ইংলিশ শব্দটার পূর্বে যখন এন থাকতেছে তখন আমরা বলতেছি এটা দিয়ে একজন ইংরেজ পুরুষ বা নারীকে বোঝানো হচ্ছে। এরপরে খেয়াল করেন, আমরা যখন দা ইংলিশ অর্থাৎ ইংলিশের সামনে দা শব্দটা ব্যবহার করতেছি তখন বোঝানো হচ্ছে ইংরেজ জাতিদেরকে। ইংরেজ জাতি, তাহলে পুরো ইংরেজ জাতিকে বোঝাচ্ছে। তবে তবে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে যেটা আমাদের অনেক ভাই বোনেরা হয়তো ওইভাবে খেয়াল করে না, হ্যাঁ অনেকে জানেও না। দেখবেন যে এই ল্যাঙ্গুয়েজ শব্দটা, এই ল্যাঙ্গুয়েজ শব্দটা, এই শব্দটার পূর্বে যদি ইংলিশ শব্দটা থাকে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ শব্দটার পূর্বে যদি আবার ইংলিশ শব্দটা থাকে বা ইংলিশ শব্দটার পরে যদি ল্যাঙ্গুয়েজ শব্দটা থাকে, সেক্ষেত্রে আমরা এই জায়গাটাতে একটা দা লিখব। তাহলে দেখেন, শুধু ভাষার নাম বোঝালে ইংলিশের পূর্বে নো আর্টিকেল। মুফতি ওমর ফারুক রায়পুরি ভাই আবার লিখছেন যে, আচ্ছা খাদিজা লিখছে ইসলামিক দল জিন্দাবাদ, ওমর ফারুক ভাই লিখছেন আওয়ামী লীগ নিপাত যাক, কাম সেরে ফেলাইছে। আজকে ইংরেজি ক্লাসে সব স্লোগান দেওয়া শুরু করছেন, তাই না? আচ্ছা, তাহলে আমি বলি ভাই খেলা হবে, হ্যাঁ আজকে পুরো ক্লাসে আর্টিকেল বা ডিটারমিনার নিয়ে খেলা হবে। তাহলে বাবা যেটা বললাম আর কি, যেমন দেখেন আপনারা ওয়ার্ল্ড ফেমাস একটা বইয়ের নাম আমি লিখে দিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে আ কম্প্রিহেন্সিভ গ্রামার অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এটাকে অনেকে অনেকে ইংরেজি গ্রামারের বাইবেলও বলে, খুব মারাত্মক একটা ইনফরমেটিভ বুক। তো দেখেন এখানে ইংলিশ দিয়ে ল্যাঙ্গুয়েজ ভাষাই বোঝানো হয়েছে, বাট তার পূর্বে দা বসছে। প্রশ্ন হচ্ছে গিয়ে এই ইংলিশের পূর্বে জাতি না বোঝানোর পরেও আমরা একটা দা লিখেছি। ওয়াই? কারণ ওই যে বললাম, ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানে ইংরেজি ভাষা যখন বলা হবে তখন আবার এর পূর্বে আপনাকে একটা দা লিখতে হবে। আশা করি ইনশাআল্লাহ এই বিষয়টা বুঝে ফেলাইছেন। আসেন, ঠিক আছে, আমরা একটু দেখি। এইবার এই জায়গাটাতে চলে আসেন বাবা। শি, একটা মেয়ের কথা বলা হচ্ছে যে মেয়েটা স্পিক্স বলে, হ্যাঁ ইংলিশ, ইংরেজি ভাষাটাকে বলে লাইক মতো। কাদের মতো? ইংরেজদের মতো। সে ইংরেজি ভাষার মতো ইংরেজি বলে, তা তো বলা যায় না, এখানে ইংরেজি একটা ভাষার নাম, তাই হবে না। ওকে, এবার দেখেন সে স্পিক্স দ্য ইংলিশ, সে ইংরেজি জাতি বলে, এটা কোনো সময় হইতে পারে না। ওকে, সি নাম্বারে দেখেন সে স্পিক্স দ্য ইংলিশ লাইক দ্য ইংলিশ, সে ইংরেজি জাতিকে ইংরেজি জাতির মতো করে বলে, এটাও জীবনে হবে না। এই ডি নাম্বারটা হলো পারফেক্ট আনসার। সে স্পিক্স ইংলিশ, সে ইংরেজি বলে লাইক দ্য ইংলিশ, ইংরেজদের মতো করে। ওকে, হাসি মধু নমস্কার স্যার, আদাব বাবা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের সাথে এই মুহূর্তে অলমোস্ট 80 জনের মতো যুক্ত আছেন। যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন, প্লিজ রিকোয়েস্ট থাকবে আপনারা লাইভটা একটু শেয়ার করে দিন, হ্যাঁ তাহলে এরকম গুরুত্বপূর্ণ যে প্রশ্নের উত্তরগুলো আপনার টাইম লাইনে থেকে যাবে ইনশাল্লাহ। সোমা ফারজানা লিপি, থ্যাংক ইউ। তাহলে আমরা পারবো। তাহলে দেখেন আমরা 1 নং প্রশ্নের উত্তর করতে পারলাম। এবং আপনারা চিন্তা করছেন, আপনারা জাস্ট একটু চিন্তা করে দেখেন, বিসিএস এ আসা প্রশ্ন, কিন্তু এটা কি অনেক দূরের বিসিএস? তাও না। দেখেন লাস্ট বিসিএস ছিল 46 বিসিএস, এটা কততম বিসিএস এর? 45th বিসিএস এর। তার মানে 45তম বিসিএস এ দেখেন স্মার্ট একটা কোয়েশ্চেন আসছিল। হ্যাঁ, তা আমাদের অনেক ভাই বোনেরা এটা যারা ধরতে পারে নাই, তারা হয়তো এখানে বোকামি করে ফেলছে। সো এখানে আসলে বোকামি করার আমি তেমন কিছু দেখছি না, একবারে নর্মাল একটা কোয়েশ্চেন ছিল। এইবার 2 নম্বরে আসি আমরা। তা আমরা এখানে কি পাচ্ছি দেখেন, হি ওয়েন্ট টু হসপিটাল বিকজ হি হ্যাড ড্যাশ হার্ট অ্যাটাক। এইটা কততম বিসিএস এ আসছে? 39th বিসিএস, 39তম বিসিএস এর প্রশ্ন। খেয়াল করে দেখছেন, 39তম বিসিএস এর প্রশ্ন ভাই। কি সেটা? হি ওয়েন্ট টু ড্যাশ হসপিটাল বিকজ হি হ্যাড ড্যাশ হার্ট অ্যাটাক। তার হার্ট অ্যাটাক হয়েছিল বলেই সে হসপিটালে গিয়েছিল। তাহলে এবার আমরা একটু যদি মনোযোগ সহকারে ক্লাসটার শুরুর দিকটা দেখে থাকি, তাহলে আশা করি এই জায়গাটাতে আমাদের প্রবলেম হবে না। তারপরেও আমি আপনাদেরকে জাস্ট একটু মনে করায় দেই। হ্যাঁ, আমি আপনাদেরকে একটু মনে করায় দেই, দেখেন ইজিলি বুঝতে পারবেন।
মাথায় চলে আসবে বাবা। দেখেন তো বাবা আপনাদের মনে পড়ে কিনা, আমরা বলেছিলাম কিনা যে দেখেন তো 13 নম্বর রুলে আমরা এই কথাটা বলেছিলাম যে স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, মস্ক, টেম্পল, চার্চ, এই যে দেখেন there is a word named hospital, এই যে হসপিটাল শব্দটা আছে। এখন দেখেন যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে যদি সেই উদ্দেশ্যে কেউ যায় তাহলে এর পূর্বে আর্টিকেল লেখা যায় না। তাহলে এই লোকটার আমরা বুঝতে পারলাম হার্ট অ্যাটাক হয়েছিল, ঠিক আছে। আমরা ওই যে আনোয়ার হোসেনকে চিনি, বাংলা সিনেমায় সবচেয়ে বেশি হার্ট অ্যাটাক করা লোক, আমেনার মা বলে যে বুক ধরে যে শুয়ে পড়ছে আমাদের আনোয়ার হোসেন ভাই, আর উঠতে পারতো না, তাই না? তো এই যে হার্ট অ্যাটাক বুঝতেই পারতেছেন। এখন একটা মানুষের যখন হার্ট অ্যাটাক হওয়ার পরে তারে হসপিটালে নিয়ে যাওয়া হয়, তাহলে হসপিটাল যেই উদ্দেশ্যে তৈরি করা হয়েছে সেই উদ্দেশ্যের সাথে মেলে কিনা, এই যে বুঝে ফেলাইছেন, ডেফিনেটলি মিলে। যেহেতু হাসপাতাল বা হসপিটাল তৈরির উদ্দেশ্যের সাথে মিলে যাচ্ছে, সো আমার কি আর বলার অপেক্ষা থাকে বা আপনাদের কি বোঝার বাকি থাকে এই জায়গাটাতে আসলে কি হওয়া উচিত? তাহলে দেখেন সে হসপিটালে গিয়েছিল কেন, কারণ কি, কারণ এই ব্যাটার হার্ট অ্যাটাক হয়েছিল, তাই না? তাহলে এই হসপিটালের সামনে আমাদের নো আর্টিকেল দিতে হবে। তাহলে বাকিটা আপনি খুঁজে বাইর না করলেও চলবে। আমরা আগে দেখব প্রথম জায়গায় নো আর্টিকেল কোন জায়গায়। তাহলে এতে নো আর্টিকেল আছে, খেয়াল করে দেখেন এই যে এতে নো আর্টিকেল আছে আর ডিতে নো আর্টিকেল আছে। সো বি এবং সি আগে আমরা কেটে দেব, ঠিক আছে। সো বি এবং সি আমরা আগে কেটে দেব। এবার আমাদের বাকি থাকলো কোনটা, ধরে নেন এটা লালডা আর এটা কালাডা। এবার লালডা আর কালাডার মধ্যে কোনটা নিবেন বাবা? নাসিমা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম, একটু মার্ক করেন তো বাবা, দেখি কে বলতে পারেন। নুরুজ্জামান, ফখরুল ভাই সহ অনেক ভাই বোনেরা ইতিমধ্যে উত্তর করে ফেলছেন, মিনারুল ভাই, সুমি। আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন এই যে এইখানে যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হার্ট। তো দেখেন হার্ট, হার্ট শব্দে এইচ কিন্তু সাইলেন্ট নাই, ভায়োলেন্ট আছে, এটা উচ্চারিত হচ্ছে, প্রোনাউন্সড হচ্ছে। সো এইখানে এন লেখার কোনো প্রশ্নই আসে না। তাহলে আমরা কি লিখবো? এ লিখবো, এ লিখবো। তাহলে আমাদেরকে বাদ দিতে হইতেছে কোনটা, আমরা এও বাদ দিয়ে দিব। হ্যাঁ, এই জায়গাতে আমরা এ লিখবো কিন্তু অপশন এ বাদ দিব। সো কারেক্ট অপশন হচ্ছে ডি। মেহেদি হাসান ভাই জিজ্ঞেস করতেছেন স্যার রাইটিং ক্লাসগুলো ডিউরেশন কত মিনিট করে হবে? রাইটিং ক্লাসগুলো আমাদের 1.5 থেকে 2 ঘন্টা করে হয়। তবে রমজান মাসে আমাদের যে ক্লাসগুলো হবে সেগুলো 1 ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা 10 মিনিটের বেশি হবে না রমজান মাসে। হ্যাঁ, রমজান মাসে আমাদের ডিউরেশনটা কম থাকবে। বাকি ক্লাসগুলোর ডিউরেশন থাকবে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা, কিছু ক্লাস 2 ঘন্টা অনেক সময় ক্রস করে। তাহলে মাশাআল্লাহ এই যে 2 নং প্রশ্নের উত্তরটা বুঝে ফেলাইছেন। এইবার আসেন, হ্যাঁ এইবার আসেন আমরা একটু দেখি 37th BCS। দেখেন আমি আপনাদেরকে BCS এর কোয়েশ্চেনগুলো দেখাচ্ছি। হ্যাঁ দেখেন, যারা এইখানে ইন্টারমিডিয়েটের স্টুডেন্টস আছেন বা আপনারা অ্যাডমিশনের স্টুডেন্টস আছেন কিংবা 9, 10, 11 এর স্টুডেন্ট যারা আছেন, হ্যাঁ তারাও কিন্তু দেখেন এইভাবে আপনারা এখানে জাস্ট অপশন দেওয়া আছে, আপনার সেন্টেন্সের মধ্যে অপশন থাকবেন, আপনাকে একটা জাস্ট প্যাসেজ আকারে দেওয়া হবে। ওকে, সো একটু আমার সাথে মিলেমিশে আপনারা একটু চেষ্টা করেন তো। সো এখানে কি বলা হচ্ছে দেখেন, আই স ওয়ান আইড ম্যান, আমি একজন একচোখা মানুষ দেখলাম, when I was walking on the road। তো আমরা একটু আগেই বললাম যে ওয়ান শব্দটার পূর্বে ভাওয়েল অনুযায়ী অ্যান হওয়া উচিত হইলেও আমাদেরকে লিখতে হবে কি এই, ঠিক আছে। তাহলে আমাকে লিখতে হচ্ছে এখানে I saw a one-eyed man when I was walking on the road। যখন আমি রাস্তায় হাঁটছিলাম তখন আমি একটা একচোখা মানুষ দেখলাম। ওকে ভাইয়া, সাবজেক্ট এগ্রিমেন্ট করাবেন না? লাভিং ভাই, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ক্লাস নিয়েছিলাম তো ভাই। আচ্ছা, এরপর আপনি আমাকে নক দিন, আমি লিঙ্কটা দিয়ে দেবো। আচ্ছা মাশাআল্লাহ, এই তো অনেকে লিখে ফেলছেন, আপনারা তো সব বস। আব্দুল আজিজ ভাই, শহীদুল ইসলাম ভাই, ফখরুল ভাই, তনুজা, তনু সহ যারা যারা কমেন্ট করছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা অসংখ্য ধন্যবাদ বাবা। খাদিজা পারভিন, এই তো মাশাআল্লাহ। এইবার আসেন 4 নাম্বার। এই প্রশ্নটা আপনি যদি খেয়াল করেন তাহলে দেখেন এটা প্রাথমিক সহকারী শিক্ষক। হ্যাঁ, কোশ্চেনের কিছু কিছু নাম থাকে, যেমন গোলাপ, টগর। এটা 2011 সালে আসছিল। হি ইজ ড্যাশ ইউরোপিয়ান, হি ইজ ড্যাশ ইউরোপিয়ান। এই প্রশ্নটার উত্তর কি হতে পারে? আপনারা একটু চেষ্টা করেন, আপনারা একটু বলার চেষ্টা করেন, আমিও তো আছি। হ্যাঁ, আসাদ ভাই জিজ্ঞেস করছে আপনার লেখা কোনো বই আছে কিনা। ভাই আমার বইটা 1 থেকে 10 তারিখের মধ্যে আসার কথা ছিল, মানে আজকে বের করার লাস্ট ডেট ছিল আর কি। তো আমি আমার অসুস্থতা, আমার ওয়াইফের অসুস্থতা প্লাস আমার আম্মুর অসুস্থতা
সবকিছু মিলায়ে আমি আসলে সময় দিতে পারি নাই, আরো কিছুদিন লেট হবে। আমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বইটা বইমেলায় আনার কথা ছিল আর কি, বইমেলায় মনে হয় আর এবার আমি আনতে পারতেছি না, বা শেষের দিকে আসলেও আসতে পারে আর কি। তো আমরা মূলত আমাদের বইটা জাস্ট লাইব্রেরিতে না দিয়ে আমরা আমাদের এই ইউটিউব চ্যানেল হ্যাঁ এবং আমরা আমাদের পেজের মাধ্যমে বিক্রি করব। স্যার আমার বাসার সামনে দিয়ে ছাত্রলীগ যাইতেছিল, দৌড়ানি দিলাম। আচ্ছা আচ্ছা, তুষার ভাই ক্লাসে আসছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 1 থাকলেও এ হয়, জি, তাহলে আমরা এটা পারবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এই জায়গাটাতে আমরা কি বলছিলাম বাবা? আমরা আপনাদেরকে বলেছিলাম যে ভাওয়েল, হ্যাঁ, ভাওয়েলের উচ্চারণ শুরুর দিকটাতে যদি ইউ হয়, হ্যাঁ, যেমন ইউরোপিয়ান, ইউনিক, সেক্ষেত্রে আমাদেরকে এই ভাওয়েলের পূর্বে এ লিখতে হয়, এন লেখা যায় না। তাহলে দেখেন হেজা ইউরোপিয়ান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। অনেকে বি লিখে ফেলছেন, না 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 না, এখানে এন লেখা যাবে না, এখানে লিখতে হবে এ এ, ঠিক আছে। আচ্ছা, এইবার চলে আসেন, দেখি দ্য ফ্রেঞ্চ এইটা আপনারা পারেন কিনা। আচ্ছা, এখানে একটু বলি, আমরা একটু আগে অবশ্য আপনাদের সাথে বলেও আসছি যে আমরা কি বললাম, ইংলিশ হলো একটা ভাষা, হ্যাঁ, ইংরেজি হলো একটা ভাষার নাম, তবে এর সামনে এন বসলে একজন ইংরেজ বোঝায়, দা বসলে ইংরেজ জাতি বোঝায়। ঠিক তেমনি আপনি যদি লেখেন ফ্রেঞ্চ হচ্ছে ফরাসি, হ্যাঁ, মানে ফ্রান্সের ভাষার নাম ফ্রেঞ্চ। আপনি যদি লেখেন এন লেখা যাবে না, এ ফ্রেঞ্চ মানে একজন ফরাসি ব্যক্তি। তারপরে যদি বলেন দা ফ্রেঞ্চ, ফরাসি জাতিকে বোঝাবে আর কি। তাহলে সিমিলারলি আপনি যদি বলেন চাইনিজ, হ্যাঁ, দা চাইনিজ ল্যাঙ্গুয়েজ, যদিও চায়না ভাষার নাম হচ্ছে গিয়ে আপনার হ্যাঁ ম্যান্ডারিন, হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার একটু চলে আসেন, এই যে আমরা বুঝতে পারতেছি দাদা, শুধু ফ্রেঞ্চ থাকলে এটা ভাষা বোঝাতো, এখানে দা ফ্রেঞ্চ থাকায় এই যে দেখেন ফরাসি জাতি বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি দা ফ্রেঞ্চ পিপল, হ্যাঁ, এখানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বলা যাবে না, ফ্রেঞ্চ ম্যানার বলা যাবে না, ফ্রেঞ্চ সোসাইটিও বলা যাবে না, ফ্রেঞ্চ পিপল। আচ্ছা, এটা কবে আসছে ভাই? এই যে দেখেন 33তম বিসিএস এর প্রশ্ন। তাহলে দেখছেন বিসিএস এ কিন্তু আর্টিকেল থেকে কোশ্চেন মাঝে মাঝেই চলে আসে। সো যারা আসলে আর্টিকেল ওইভাবে জানেন না বা পড়েন না, তারা এই জায়গাগুলোতে কট খেয়ে যেতে পারেন বাবা। সো একটু হলেও আপনাকে দেখতে হবে, পড়তে হবে, হ্যাঁ। আচ্ছা, চলে আসি আমরা এইবার এই প্রশ্নের উত্তরটা আপনাদের সবার জন্য থাকলো, হ্যাঁ। অ্যাট লাস্ট, অবশেষে, দ্য বিস্ট ইন হিম গট ড্যাশ আপার হ্যান্ড। দেখি ট্রাই করেন। দেখেন এই প্রশ্নটা প্রাথমিক সহকারী শিক্ষক 2008 সালে আসছে, আমার কাছে খুব চমৎকার লাগছে কোয়েশ্চেনটা। দেখি আপনারা এই প্রশ্নটার উত্তর দিতে পারেন কি না। 6 নং যে সোমা ফারজানা লিপি, মোজাহিদ ভাই, মনিরুল ভাই, আব্দুল আজিজ ভাই, শিউলি রানী রায়, মদিনা আকন্দ, সৌদ হাসান, আচ্ছা, নুরুজ্জামান ফখরুল ভাই, জাকিয়া হোসেন, তনুজা। আচ্ছা, ধন্যবাদ, অনেকেই কমেন্ট করছেন। আচ্ছা, এইখানে আমি আপনাদেরকে একটু বলে দেই, হ্যাভ অথবা হ্যাড অথবা গেট, হ্যাঁ, এর যে কোনো একটা থাকতে পারে, হ্যাঁ, এই যে কোনো একটা থাকতে পারে, এর সাথে সাথে থাকবে দা আপার হ্যান্ড। এই শব্দটা হলো ভাই একটা ফ্রেজ, এটা একটা ফ্রেজ, এর মানে হচ্ছে দেখেন নিয়ন্ত্রণে নেয়া বা আয়ত্তে আনা, তাহলে দেখেন অ্যাট লাস্ট দ্য বিস্ট ইন হিম, এই যে বিস্ট, হ্যাঁ, দেখেন খেয়াল করে, এই যে বিস্ট, হ্যাঁ, আমরা এখানে যে বিস্ট শব্দটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পশুত্ব। দ্য বিস্ট ইন হিম মানে হলো তার ভিতরের
তার ভিতরের পশুত্ব। অ্যাট লাস্ট, অবশেষে, দ্য বিস্ট ইন হিম, অবশেষে তার ভিতরে যে পশুত্ব, সেই পশুত্বটাই নিয়ন্ত্রণ নিয়ে নিল। অর্থাৎ ধরে নেন আমি যদি একজন ব্যক্তিকে দেখাই দিয়ে বলি যে এই ব্যক্তিটার ভিতরে যে পশুত্ব ছিল, এই পশুত্বই তাকে নিয়ন্ত্রণ করত, সে তার ভিতরের বিস্টকে নিয়ন্ত্রণ করতে পারতো না। চমৎকার একটা দেখেন কোয়েশ্চেন আসছিল। সো এখানে হবে দা, এখানে হবে দা। এই তো মাশাআল্লাহ অনেকে লিখে ফেলছেন। আব্দুর রৌফ মিয়া ভাই, হ্যাঁ শুধু দা আপার হ্যান্ড না ভাই, গেট দ্য আপার হ্যান্ড, হ্যাভ দ্য আপার হ্যান্ড, গট দ্য আপার হ্যান্ড, হ্যাড দ্য আপার হ্যান্ড। ওকে, ফ্রেজটা সাধারণত এইভাবে হয় আর কি। যাক মাশাআল্লাহ পারা যাবে। আপনাদের সাথে একটা তথ্য শেয়ার করি, সেটা হলো আমরা আগামী 17ই ফেব্রুয়ারি, আজকে হচ্ছে 10 তারিখ, ফেব্রুয়ারির 10 তারিখ, আমরা জাস্ট আর 6 দিন পরে ফ্রি হ্যান্ড রাইটিং এর দেশ সেরা সুপার ডুপার একটা কোর্স চালু করছি ইনশাআল্লাহ। এই কোর্সে ভর্তি চলছে, ক্লাসগুলো হবে শনি, সোম এবং বুধবার রাত 8টায়। তবে রমজান মাসে টাইমটা আপনাদের যাতে নামাজের ব্যাঘাত না ঘটে, হ্যাঁ যাতে নামাজের ব্যাঘাত না ঘটে সেই অনুযায়ী আমরা টাইমিং করব। কোর্স ফি হচ্ছে 1500 টাকা। যারা যুক্ত হতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 01917211236 এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আপনার লাইফের সেরা একটা অনলাইন কোর্স পাবেন, আপনারা সেরা একটা অনলাইন কোর্স পাবেন এই জায়গাটাতে ভাই। যারা একাডেমিক অর্থাৎ যারা এসএসসি থেকে এইচএসসির স্টুডেন্ট আছেন, যারা আইএলস এক্সাম দিবেন, যারা বিসিএস এর রিটেনের প্রিপারেশন নিচ্ছেন, যারা ব্যাংক জবের প্রিপারেশন নিচ্ছেন, তারাও চাইলে যুক্ত হতে পারেন। শুধু এখানে একটা টপিক থাকবে না, সেটা হলো ফোকাস রাইটিং। আর সবচেয়ে বেশি সবাই তো লাভবান হচ্ছে নেই, এছাড়াও NTRCA অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগের স্কুল পর্যায়ের যারা রিটেনের প্রিপারেশন নিচ্ছেন, এই সবার জন্যই 100% রাইটিং কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। এছাড়া আমাদের অনেক ফ্রিল্যান্সার ভাই বোন আছেন যারা চান যে ভাই আমি ইংরেজিতে ভালো করব, তাদের জন্য বেস্ট একটা কোর্স হতে পারে এই কোর্সটা। আচ্ছা, সো এইবার আমরা এই যে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক অফিসার 2015-এর এই প্রশ্নটা দেখি আপনারা এই প্রশ্নটার উত্তর করতে পারেন কি না। হি স্ট্রাক মি, সে আঘাত করলো, হি স্ট্রাক মি অন দ্য হেড। এই যে এখানে একটা দা বসছে, এই দাটা এই জায়গাতে কি দেখি আপনারা কুইকলি কমেন্ট করেন। খাদিজা পারভিন লিখছে, স্যার আমি আপনার প্রথম ক্লাস করছিলাম বিদ্যাবাড়িতে বিসিএস ক্লাস, তখন থেকে আপনার ক্লাস অনেক ভালো লাগে, ধন্যবাদ খাদিজা পারভিন, জাজাকাল্লাহ। সিরাজুম মানিরা দা আপার হ্যান্ড, এই তো মাশাআল্লাহ সিরাজুম মানিরা, রৌফ মিয়া ভাই থ্যাংক ইউ। তাহলে এই প্রশ্নটার উত্তর আমরা একটু করার চেষ্টা করি, দেখি কারা কারা পারি। চমৎকার একটা প্রশ্ন ছিল। আচ্ছা দেখেন, আমি এই প্রশ্নটা মানে আমি এই রুলটা একটু আগেই আপনাদেরকে দেখিয়ে দিলাম, আমি আপনাদের সাথে রুলটা আরেকবার এখানে লিখে দেই। রুলটা হচ্ছে, আমি বলেছিলাম আবারও এখানে বলতে দিচ্ছি, অনেক সময় পজেসিভ, হ্যাঁ পজেসিভ কেস, কেউ কেউ এটাকে পজেসিভ কেস না বলে পজেসিভ অ্যাডজেক্টিভ বলে। অনেক সময় পজেসিভ কেস বা পজেসিভ অ্যাডজেক্টিভ, যেমন মাই, আওয়ার, ইওর, হিজ, হার ইত্যাদি, হ্যাঁ যে আমি এখানে অ্যাটসেট্রা লিখে দিচ্ছি, অ্যাটসেট্রা, এর পরিবর্তেও দা বসে। ওকে, এইবার দেখেন আমরা যখন লিখতেছি হি স্ট্রাক মি অন ড্যাশ হেড, তার মানে ভাই এটা সেন্টেন্সটা ছিল এরকম, হি স্ট্রাক মি অন মাই হেড। এই যে মাইটাকে না লিখে মায়ের পরিবর্তে আমরা দা লিখেছি, সো এইটার নাম হয়েছে দাদা পজেসিভ দা, এটার নাম হলো পজেসিভ দা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। স্যার NTRC কলেজ রিটেনের ব্যাচ কি চালু করবেন? তাহমিনা আক্তার, হ্যাঁ কলেজের রিটেনের ব্যাচ চালু করবো আমরা সার্কুলারের পরে। তাহলে আসেন আমরা পরের প্রশ্ন চলে যাই। হ্যাঁ এই প্রশ্নটার উত্তর ভাই, এই প্রশ্নটার উত্তর করতে গেলে প্রায় আমি এখানে লিখেই দেই, প্রায়
60 থেকে 80% মানুষ ভুল করে। দেখি আপনারা বলতে পারেন কিনা। দ্য সুনার দ্য বেটার, দ্য সুনার দ্য বেটার। হিয়ার দ্য ওয়ার্ড দা, এখানে দা ওয়ার্ডটা কি? ইজ ইট এ নাউন, ইজ ইট অ্যান অ্যাডজেক্টিভ, অ্যান অ্যাডভার্ব অর প্রেপোজিশন? আপনাদের কাছে কি মনে হয়? দেখি ট্রাই করেন। কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8 নং প্রশ্নের উত্তর। তাহমিনা আক্তার, থ্যাংক ইউ স্যার, মোস্ট ওয়েলকাম তাহমিনা আক্তার। আচ্ছা, আমরা একটু চেষ্টা করি, আমরা একটু এই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করি, দেখি কারা কারা পারি। আমি কিন্তু বলে ফেলছি একবারে কম করে হলেও 60 থেকে, একেবারে কম করে হইলেও ভাই 60 থেকে 80% মানুষ এই প্রশ্নের উত্তরটাই ভুল করে। দেখি আপনারা বলতে পারেন কিনা। আচ্ছা ঠিক আছে, দেখেন তো আমরা জানি দা সুনার, যত তাড়াতাড়ি, সুন, সুনার, সুনেস্ট, গুড, বেটার, বেস্ট। এই শব্দগুলো দেখেন অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করতে পারে, অ্যাডভার্ব হিসেবেও কাজ করতে পারে। তো আমরা জানি, আমাদের জানা আছে যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্য দেয়, সেটা কি? সেইটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অন্যদিকে যে ওয়ার্ড কোনো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব অথবা ভার্ব অথবা প্রেপোজিশন অথবা কনজাংশন সম্পর্কে তথ্য দেয়, সেটা হচ্ছে অ্যাডভার্ব। একটা অ্যাডভার্ব, একটা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, হ্যাঁ, অনেক কিছুকেই দেখেন সে মডিফাই করতে পারে। এই জায়গাটাতে দেখেন দা সুনার, সুনার শব্দটা যেমন দেখেন, আমি একটা বাক্য লিখে দেই। আমি যদি বলি আই উইল কাম সুন, আমি শীঘ্রই আসবো। কখন আসবো? শীঘ্রই আসবো, এটা একটা অ্যাডভার্ব, ঠিক আছে। আবার আমরা যদি বলি হি ডিড ইট বেটার, সে এটা ভালোভাবে করেছে, বেটার কিন্তু এখানে অ্যাডভার্ব। কারণ এই যে উইল কাম ভার্ব সম্পর্কে অ্যাডভার্ব তথ্য দিচ্ছিল, ডিড সম্পর্কে অ্যাডভার্ব তথ্য দিয়েছে। তার মানে সুন, সুনার, এই যে কি লিখলাম আমি, এটা বাচ্চাদের মতো কাজ করলাম, বেটারে লিখছি ডেটার, চিন্তা করছেন ইন্নালিল্লাহ, এটা বাচ্চাদের কাজ করে ফেলাইছি। এই যে দেখেন বেটার ভার্ব সম্পর্কে তথ্য দেয়া, এটাকে কি বললাম আমরা? অ্যাডভার্ব। তাইলে ভাই আপনি যে সুনার, বেটার, এই শব্দগুলো আপনি এটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করেন আর অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করেন, তাকে মডিফাই করার জন্য যেহেতু দা আসছে, এই বাক্যগুলোতে দা অ্যাডভার্বের কাজ করছে। এই বাক্যগুলোতে দা অ্যাডজেক্টিভ হওয়ার সুযোগ নাই। এই বাক্যগুলোতে দা অবশ্যই অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে। সো ডেফিনেটলি আমাদের কারেক্ট আনসার হচ্ছে অ্যাডভার্ব। ওকে, যারা নাউন ভাবছেন তারা ভাবতেছেন ডিটারমিনারের পরের ওয়ার্ড নাউন হয়, তাই না? দা সোনার, দা বেটার, বাংলাটা কি? যত তাড়াতাড়ি, যত দ্রুত, তত ভালো, বা শুভশ্রী, হ্যাঁ শীঘ্রম, এরকম বলে, যত দ্রুত তত ভালো। আচ্ছা যাক, মাশাআল্লাহ, ধরে ফেলেছেন। এইবার দেখি এই প্রশ্নটার উত্তর কে করতে পারেন। ঠিক আছে, এই প্রশ্নটার উত্তর কে কে করতে পারেন, দেখি এটা পারেন কিনা। এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আচ্ছা তাহলে খেয়াল করেন, এটার উচ্চারণ আমরা যারা জানি না তারা আমরা এখানে ভুল করে ফেলতে পারি। এটার উচ্চারণ হচ্ছে ওয়েসিস। মজার ব্যাপার হচ্ছে 2017 সালে আমি যখন প্রথম ইউটিউবের ভিডিও করি তখন আমি এটার উচ্চারণ ভুলভাল করে বলে ফেলছিলাম ওয়াসিস, এটা উচ্চারণ হচ্ছে ওয়েসিস। হ্যাঁ, ওয়েসিস মানে হচ্ছে মরুভূমির মধ্যে যেই উদ্যান থাকে, এটা হচ্ছে মরুদ্যান। মরুদ্যান মানে মরুভূমির মধ্যে বাগান বা উদ্যান। তো অনেকে ভাবতে পারে এটা মানে ওয়া হচ্ছে, ওয়া হলে এ হবে না। হ্যাঁ, এটা যে দেখেন ওয়েসিস। সো
এইখানে আমাদেরকে অ্যান লিখতে হবে, অ্যান 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 অ্যান, এ না কিন্তু এই যে সাজ্জাদ ভাই যে কাজটা করছেন আর কি। তাহলে আমরা কি বলবো, দিস ইজ অ্যান ওয়েসিস, ওয়া না কিন্তু, আমরা অনেকে পড়ে আসছি ভাওয়ালের উচ্চারণ বা ওর উচ্চারণ ওয়ার মতো হইলে দরকার নাই, এটা কিন্তু ওয়ান না, ঠিক আছে। যাক মাশাআল্লাহ পারা যাবে। এইবার চলে আসেন এই প্রশ্নটাতে 50 থেকে অলমোস্ট 70% ভুল হয়। দেখি আপনারা কোন জায়গাটায় আছেন। মোহাম্মদ আলী হ্যাজ বিন সাঙ্ক উইথ হার ক্রুজ, দেখি কুইকলি বলে ফেলেন, প্রশ্নের নাম্বার দিয়ে এই প্রশ্নটার উত্তর করবেন। 10 নং প্রশ্ন, প্রশ্নের নাম্বার দিয়ে এই প্রশ্নটার উত্তর করবেন। দেখি কারা দ্রুত এই প্রশ্নটার উত্তর করতে পারেন, কুইকলি প্রশ্নের নাম্বার দিয়ে তারপরে উত্তর করার চেষ্টা করবেন, কুইকলি দেখি কারা করতে পারেন। 10 নং প্রশ্নটার উত্তর, মোহাম্মদ আলী হ্যাজ বিন সাঙ্ক উইথ হার ক্রুজ। সেলিম ভাই বলছেন নো আর্টিকেল। রকিবুল ইসলাম শিশির ভাই বলছেন স্যার আপনার ক্লাসগুলো সময় মতো করতে পারি না, পরে দেখে নিয়ে আপনার ক্লাসগুলো করে অনেক কিছু বুঝতে পারি। ধন্যবাদ ভাই রকিবুল ভাই। আচ্ছা মামুন ভাই বলতেছেন এ হবে, কেউ লিখছেন ক্রস, আচ্ছা অনেকে লিখছেন ক্রস, আচ্ছা অনেকে লিখতেছেন ক্রস, অনেকে লিখতেছেন এ, অনেকে লিখতেছেন দা। আচ্ছা মাথায় রাখেন এইটার সঠিক উত্তর হচ্ছে দা, এটার সঠিক উত্তর হচ্ছে দা। ভাই আপনাদের এই জিনিসটা ধরতে পারেন নাই, আমার খুব কষ্ট হচ্ছে ভাই। মোহাম্মদ আলী আপনারা একজন পুরুষ মানুষ ধরে নিয়েছেন, দাদা মোহাম্মদ আলী এখানে কোনো পুরুষ মানুষ না, এইটা একটা জাহাজ, এইটা একটা জাহাজের নাম। আর আমরা জানি জাহাজগুলোকে বা সুন্দর সুন্দর জিনিসগুলোকে নারীদের সাথে তুলনা করা হয়। খেয়াল করেন আমি বলেছি না যে 50 থেকে 70% ছাত্রছাত্রীরা এই প্রশ্নের উত্তরই ভুল দেয়, ঠিক আছে। তাহলে দেখেন মোহাম্মদ আলী হলে হার কেন হবে দাদা, আর ক্রু মানে হচ্ছে নাবিক বা যারা জাহাজে কাজ করছেন। তাহলে খেয়াল করেন মোহাম্মদ আলী, এখানে আরেকটু বলি আর কি, দেখেন প্রশ্নটার মধ্যে অনেকগুলো শব্দ আছে, মাথায় রাখবেন। আমি এখানে সাধারণত শব্দটা লিখে দিলাম, যে সাধারণত ব্যক্তি ডুবে গেলে তার জন্য ব্যবহৃত হয় ড্রাউন। অন্যদিকে ব্যক্তি না, যদি বস্তু ডুবে যায় তার জন্য যে ভার্ব বসে সেটা হচ্ছে সিঙ্ক। সিঙ্কের পাস্ট ফর্ম হচ্ছে স্যাঙ্ক, যেটার পাস্ট পার্টিসিপল হচ্ছে সাঙ্ক। তাহলে দেখেন যখন আমরা দেখতে পেলাম মোহাম্মদ আলী হ্যাজ বিন সাঙ্ক, মোহাম্মদ আলীকে ডোবানো হয়েছে উইথ হার, এই হার দেখেন সুন্দর জিনিসকে নারীদের সাথে তুলনা করা হয়, হ্যাঁ নারীর সাথে তুলনা করা হয়েছে এখানে, হ্যাঁ নেড়ার সাথে না কিন্তু ভাই, নারীর সাথে। তাহলে আমরা কি বললাম, নারীর সাথে তুলনা, এই নারীর সাথে তুলনা করার জন্য হার শব্দটা বসছে। আর ক্রুজ মানে হইতেছে গিয়ে নাবিক। ও আচ্ছা এই ব্যাপার তনু, হ্যাঁ এই ব্যাপার, এই হইতেছে ঘটনা। দেখেন কোশ্চেনের মধ্যে যদি টুইস্ট না থাকে তাহলে তো মজা আসবে না মনি। অহনা জেসমিন ওয়ালাইকুম আসসালাম। তাহলে এই কোশ্চেনটা কিন্তু দেখেন টুইস্ট দেয় একটা কোশ্চেন। তাহলে দেখেন মোহাম্মদ আলী এটা কোনো বেটার নাম না, এটা একটা জাহাজের নাম। আর আমরা আজীবন জেনে আসছি যে জিনিসগুলো সুন্দর সুন্দর এদেরকে আমরা নারীর সাথে বা মায়ের সাথে তুলনা করি, যেগুলো মোহনীয়, কমনীয়, আকর্ষণীয়, এগুলোরে মেয়ে মানুষের সাথে বা বেডিগুলোকে তুলনা করা হয়। কিন্তু দেখবেন যেগুলো একটু ক্ষতিটতি করতে পারে, ভয়ঙ্কর জিনিস, এগুলোরে আবার বেড়া লগে মানে পুরুষের লগে তুলনা করে। দেখবেন চাঁদকে তুলনা করতেছে কার সাথে, মেয়েদের সাথে সি। সূর্যের কঠোর তাপটাকে আবার তুলনা করতেছে হি। দেখবেন ঝড়, এটাকে যখন জেন্ডার দিতে যাচ্ছে, মানে পার্সনিফিকেশন করতে যাচ্ছে, তখন দেখবেন ঝড়টাকে দেখবেন প্রবল ঝড়, যেটা স্টর্ম, এটাকে পুরুষ মানুষের সাথে তুলনা করতেছে।
আবার দেখবেন আপনি যেগুলো কমনীয় মোহনীয় এগুলোর আবার নারীদের সাথে তুলনা করতেছে। এটা ইংরেজি ভাষার একটা চমৎকার দিক। আশা করি এই 10 নং প্রশ্নটা বুঝতে পারছেন। এইবার চলে আসেন দাদা, আবারও বলি আর কি, আপনাদের মধ্যে কোনো ভাই বোন যদি আমাদের রাইটিং কোর্সটাতে যুক্ত হতে চান, 17 ফেব্রুয়ারি থেকে কোর্সটা শুরু হচ্ছে। এই রাইটিং কোর্সটাতে যুক্ত হলে বেসিক গ্রামারের অনেকগুলো ক্লাস পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনার লাইফের সেরা অন্যতম সেরা একটা কোর্স হতে যাচ্ছে। সো আমাদের সাথে যুক্ত হয়ে আপনি আপনার সর্বোচ্চটা পাবেন ইনশাআল্লাহ এখানে। আচ্ছা, একজন বললেন, আব্দুল আজিজ ভাই বললেন দা না লিখলে অর্থ হবে না, এখানে তো নির্দিষ্ট নাম দেয়া আছে। ভাই নির্দিষ্ট নাম না, খেয়াল করেন, দা টাইটানিক, দা কারফেথিয়া, এই জাহাজের যেই নামগুলো আছে, হ্যাঁ, এগুলোকে সিঙ্গেল বা ইউনিক এক্সিস্টেন্স ধরে এদের পূর্বে দা লেখা হয় ভাই। বুঝতে পারছেন? মাকসুদুর ভাই মাত্র ক্লাসে আসলাম, সমস্যা নাই মাকসুদুর ভাই, পরে দেখে নিয়েন। আচ্ছা, এইবার চলে আসি আমরা। হি হ্যাড অ্যান অ্যাটাক অন ড্যাশ হার্ট। দেখি এই প্রশ্নটার উত্তর কে বা কারা করতে পারেন। তাহলে দেখেন, হি হ্যাড অ্যান অ্যাটাক অন হিজ হার্ট। তার হার্টের মধ্যে অ্যাটাক হয়েছিল। এই যে বাবা, আমরা কি বলতে পারি, হিজের জায়গায় পজেসিভ তুইলা দিয়া দা লিখতে পারি, অথবা আপনি বলতে পারেন শরীরের একটা নির্দিষ্ট অঙ্গ বা অঙ্গের নাম বা পার্টের নাম হচ্ছে গিয়ে হার্ট। সো এই লোকটার নির্দিষ্ট অঙ্গ সুনির্দিষ্ট হলে তার পূর্বে দা বসে, অথবা পজেসিভ মাই আওয়ার ইওর হিজ তুলে দিয়েও আমরা দা লিখি। দিস ইজ দ্য কেস। অনেকে এটা বোঝে না। ঐশী শারমিন, থ্যাংক ইউ। তনুজা, আব্দুল হামিদ, জাকিয়া হোসেন, আশা করি বুঝতে পারতেছেন। হ্যাঁ, চমৎকার চমৎকার কিছু বিষয় কিন্তু আমরা আমাদের এই আর্টিকেলের ক্লাসে আজকে বুঝতে পারতেছি। দেখেন, ওকে ডিয়ার। আর যারা রাইটিং চর্চা করেন ভাই, রাইটিং এর ক্ষেত্রে কিন্তু আর্টিকেল খুব গুরুত্বপূর্ণ। আপনি একটা পৃষ্ঠায় ধরে নেন 7টা 8টা 9টা লাইন লিখছেন, 10টা লাইন লিখছেন, 10টা লাইনের মধ্যে যদি আপনার 5টা 6টা আর্টিকেলের ভুল করেন, এটা তো একটা ভয়ঙ্কর বিষয় হয়ে যাবে ভাই। সো আর্টিকেলগুলো রাইটিং এর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এইবার আসেন আমরা এই প্রশ্নটার উত্তর করার চেষ্টা করি। টাচ ইজ ওয়ান অফ ড্যাশ 5 সেন্সেস। 5টা যেই সেন্স আছে, সেই 5টা সেন্সের মধ্যে একটা সেন্স হচ্ছে স্পর্শ। আমরা পড়ে আসছি চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, স্পর্শ, তাই না? আমরা পড়ে আসছি কিন্তু এইভাবে। হ্যাঁ, আর মনকে বলা হয় ষষ্ঠ ইন্দ্রিয়। আচ্ছা, দেখি এই প্রশ্নটার উত্তর কারা কারা করতে পারেন। কুইকলি আনসার করার চেষ্টা করতে হবে। 12 নাম্বার। আচ্ছা, আমরা একটু বলে দিই। দেখেন, টাচ শব্দটা এই জায়গাতে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই এর পূর্বে কোনো আর্টিকেল বসবে না, নো আর্টিকেল। আর আমরা জানি ওয়ান অফ এর পরে এটা একটা ফ্রেজ। হ্যাঁ, এটা একটা ফ্রেজ, ওয়ান অফ দা 5 সেন্সেস। আবার 5টা সেন্স কিন্তু নির্দিষ্ট, এই 5টা থেকে টাচ হচ্ছে একটা, ঠিক আছে? কিন্তু দেখেন, আমি যদি বলতাম দ্য টাচ অফ মাই বেবি, আমার বাচ্চার স্পর্শ, দ্য টাচ অফ মাই বেবি, আমার বাচ্চার স্পর্শ আমাকে ইন্সপায়ার্ড করেছে। এইবার দেখেন, আমি আপনাদেরকে বলেছিলাম যে অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউন দ্বারা যদি সামগ্রিক অংশ বোঝায়, তার পূর্বে কোনো আর্টিকেল বসে না। টাচ মানে স্পর্শ, এটা হাতের, পায়ের, গলার, ঠোঁটের, জিহ্বার, নাকের, কানের, মাথার কোন জায়গার স্পর্শ আমরা বুঝতেছি না। সো এটা ছিল অ্যাবস্ট্রাক্ট, সামগ্রিক অংশ। কিন্তু আমি যখন, এটা কি ছেলে মানুষের স্পর্শ নাকি মেয়ের স্পর্শ, মায়ের নাকি বউয়ের নাকি ভাইয়ের নাকি হাতের নাকি পায়ের, আমরা বুঝতেছি না। সামগ্রিক অংশ বোঝালে নো আর্টিকেল। লাস্ট ক্লাসে এটা ব্যাখ্যা করেছি। কিন্তু আমি যখন বললাম এটা ছেলেদের স্পর্শ নাকি মেয়েদের, হিন্দুদের নাকি মুসলিমদের, বাংলাদেশিদের নাকি পাকিস্তানিদের, জানি না, কিন্তু আমরা যখন বললাম আমার বাচ্চার স্পর্শ, এই যে দেখেন, তখন কিন্তু দাদা এটা কমন নাউন হয়ে গেছে। তখন আবার এর পূর্বে দা বসছে। সো এইবার এই প্রশ্নটার উত্তর কি হবে ভাই? এখানে ক্রস, তারপরে দা, তাহলে আনসার হচ্ছে সি। আনসার হচ্ছে কি? সি। আমাদের রিটেন ব্যাচটাতে যুক্ত হয়ে যেতে পারেন। তো আপনাদের সাথে অনেকগুলো আমি এমসিকিউ আলোচনা করলাম। আসেন তাহলে এখন আমরা আপনাদের সাথে একটা ছোট্ট করে হলেও ইন্টারমিডিয়েটে আসে
হ্যাঁ, এরকম একটা সহজ প্যাসেজ আপনাদের সাথে আলোচনা করি। সহজ প্যাসেজ না, একদম অতিরিক্ত সহজ তা না। দেখেন, ওয়ান্স দেয়ার ওয়াজ ড্যাশ আইডল কিং। এবার আমরা ইন্টারমিডিয়েটের একটা টেস্ট পেপারের কোয়েশ্চেন নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। এভাবে জেএসসি বলেন, 9 বলেন, 10 বলেন, মানে এসএসসি বলেন, ইন্টারমিডিয়েট বলেন, সবার ক্ষেত্রে এটা কাজে লাগবে। ওয়ান্স আমরা জানি যে, আমি গল্পটা আপনাদেরকে বলি। একবার এক রাজা, মানে জন্মের অলস রাজা ছিল, কাজ কাম কিছু করতো না, খালি জন্মের খাওয়া খাইতো, বৈশা থাকতো, মজা করতো। ঠিক আছে, তো এই রাজা কি হয়ে গেল, রাজা জন্মের মোটা হয়ে গেল। হ্যাঁ, উনি অনেক মোটাসোটা হয়ে গেল। তো অনেক ডাক্তাররা আসলো, কেউ তার রোগ সারাতে পারলো না। অবশেষে একজন ডক্টর আসলেন, একজন বৈদ্য আসলেন বা কবিরাজ আসলেন, তিনি এসে, হাকিম আসলেন, এসে রাজাকে কোনো আসলে আপনার ওষুধ খাওয়ার জন্য কোনো ওষুধ দিল না। এই গল্পটা আসলে অনেকভাবে অনেকে বলছে আর কি। এর মধ্যে একটা গল্প হচ্ছে এরকম যে, সে রাজাকে বলছে যে একটা মুগুর নিবেন, আপনি মুগুর নিয়ে আপনি মাথার চারিদিকে ভাবে ঘুরাইতে থাকবেন। হ্যাঁ, এদিকে এদিকে ঘুরাইতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার হাত ঘেমে না যায়। হ্যাঁ, এটা একটা গল্পে পাওয়া যায়। তো রাজা এই অনুযায়ী করতে থাকলো। তো নিয়মিত শারীরিক পরিশ্রম করার কারণে তার চর্বি টর্বি কমে গেল, সে সুস্থ হয়ে গেল। আবার আরো কিছু গল্পে আমরা পাই যে একজন তাকে জাস্ট খাওয়ার জন্য ওষুধ দেয় না, বরং তাকে একটা কৌটা দেয়, কৌটার মধ্যে ওষুধ থাকে, ধরে নেন 100-150 আর কি। তো ওনাকে বলছে, আপনার কাজ হচ্ছে আপনি এই কৌটার ওষুধগুলো কৌটার মুখ খুলে ছুঁড়ে মারবেন, ছড়ায় যাবে। এইবার আপনি কৌটাটা একটা জায়গায় রেখে একটা করে ওষুধ আনবেন আর কৌটার মধ্যে রাখবেন, একটা করে ওষুধ আনবেন আর কৌটার মধ্যে রাখবেন, একটা করে আনবেন আর রাখবেন, এই কাজ করবেন। তো ধরে নেন এই যে 100টা বা 200টা ওষুধ আছে। তো রাজা যখন এই ছুটে গিয়ে একটা করে ওষুধ আনে আর এখানে রেখে দেয়, আবার একটা আনে আর রেখে দেয়, এই যে তার দৌড়াদৌড়ি হয়, নড়াচড়া হয়, পরিশ্রমে তার যে মেদ কমে যায়, শরীর স্বাভাবিক হয় বা ফিট হয়ে যায়। তো এইরকম একটা গল্প এইখানে আসছে আর কি। সো দেখেন, আমরা দেখতে পাচ্ছি ওয়ান্স দেয়ার ওয়াজ অ্যান আইডল কিং। আইডল মানে অলস, আইডিয়াল না, কিন্তু আইডিয়াল হলে আদর্শ হইতো আর কি। একদা একজন অলস রাজা ছিলেন। হি ডিড নট আন্ডারগো ফিজিক্যাল লেবার। সে ফিজিক্যাল লেবার বা শারীরিক কোনো কষ্ট করতো না, কাজকাম করতো না। এবার এখানে একটা চলে আসছে, এটা জাস্ট একটা ফ্রেজ। অ্যাজ আ রেজাল্ট, যার ফলে হি বিকেম ফ্যাট, সে মোটা হয়ে গেল। and could not move from one place to another, সে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারলো না। he called in, call in মানে ডেকে পাঠানো। হ্যাঁ, এটা একটা ফ্রেজ, কিন্তু গ্রুপ ভার্ব বলতে পারেন। ডেকে পাঠানো বা দেখা করা, ডেকে আনা। ড্যাশ এক্সপেরিয়েন্স ডক্টর, অনেক ডক্টর না, প্রথমবার উল্লেখ আছে, সো আমরা এখানে লিখবো অ্যান এক্সপেরিয়েন্স ডক্টর। এবার আমি বলেছিলাম যে কোন নাউন আপনি যখন প্রথমবারের পরে যতবার পাবেন ততবার সে নির্দিষ্ট হয়ে যায়, তার পূর্বে দা বসে। এই টিটা অবশ্যই বড়তা লিখতে হবে। দ্য ডক্টর ওয়াজ ক্লেভার অ্যান্ড ওয়াইজ, ডক্টর ছিল চালাক এবং জ্ঞানী। আলপনা জামান অনন্যা, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ বোন, ভালো আছি। হি ডিড নট প্রেসক্রাইব এনি মেডিসিন ফর ড্যাশ কিং। এই যে কিং শব্দটা, এটা ছিল প্রথমবার। এইবার দেখেন কিং চলে আসছে দ্বিতীয়বার। সো প্রথমবারের পর যতবার থাকে তার পূর্বে দা বসে। হি আস্কড দ্য কিং, এই যে তৃতীয়বার আবার দা বসে, টু বাই ক্লাব। এই ক্লাব মানে হচ্ছে মুগুর, 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 মুগুর। বা ওই যে দেখবেন আপনারা, ওই যে দেখবেন হিন্দু ধর্মের, ওনার নাম জানি কি, যেরকম করে থাকে, একটা লেজ থাকে লঙ্কায়। হ্যাঁ, লঙ্কায় যে আগুন লাগায় দেয়, হ্যাঁ, হনুমান, হনুমান। হ্যাঁ, তাকে হিন্দু ধর্মে হয়তো কোনো নাম আছে বাবা, আমি জানি না। তো দেখবেন আমরা ছোটবেলায় আমরা বিটিভিতে অনুষ্ঠান দেখতাম, এইখানে আসতো আর কি। হ্যাঁ, এখানে দেখতাম আমরা সাদা কালো টিভিতে আর কি। আমাদের বাসায় তো বিদ্যুৎ ছিল না, আমরা ব্যাটারি দিয়ে টিভি দেখতাম। তো এই যে মুখটা এরকম করে দেখবেন, আপনার একটা নাম আছে, হিন্দু কেউ একজন থাকলে একটু কমেন্ট করেন তো, দেখি আপনারা জানেন কিনা। ওই যে উনি একজন দেবতা সম্ভবত হিন্দু ধর্মের। হ্যাঁ, ওনার নামটা কি একটু বলেন তো প্লিজ। ওই যে ওনার হাতে যেটা থাকে আর কি, হ্যাঁ, মুগুর, গদাও বলে অনেকে এটাকে। হ্যাঁ, গদা, গদা, গদা বা মুগুর। আচ্ছা, তাহলে দেখেন তাকে একটা মুগুর কিনতে বললেন। and move it in dash air till he got tired। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে বি ভার্ব অথবা গেটের পরে যদি লাস্ট ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়, এর পূর্বে কোনো আর্টিকেল বসে না। হ্যাঁ, এই যে দেখেন মুভ ইন দ্য এয়ার, মুভ ইন দ্য এয়ার, ইন দ্য এয়ার এটা একটা ফ্রেজ আর কি। হ্যাঁ, গদা, ধন্যবাদ। তো দেখেন এটা তাকে বললো মুভ করতে, ফলোইং দ্য ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশনটাকে ফলো করে
অফ দ্য ডক্টর, ডক্টরের ইনস্ট্রাকশনটাকে ফলো করে হি বিকেম থিন, সে থিন হয়ে গেল। তাহলে থিন শব্দটা হলো একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে কোনো নাউন নাই এবং এটা দিয়ে জাতীয় বোঝাচ্ছে না, সো আমরা এখানে কোনোভাবেই আর্টিকেল লিখতে পারবো না। ওকে, ফ্রম ড্যাশ অবিস ম্যান, এই যে দেখেন অবিস বলতে মোটা সোটা, একজন মোটা সোটা মানুষ থেকে সে একজন থিন মানুষ হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখেন তো ও আছে না, ভাওয়েল আছে, তাহলে আমরা কি লিখবো, অ্যান লিখবো। ওকে ডিয়ার। শিউলি রানী রায় বলতেছেন হনুমান, আচ্ছা আচ্ছা, না আমি তো হনুমানই বলছি, উনি সম্ভবত মনে হয় কোনো দেবতা, যাই হোক আমার হয়তো ভুল হচ্ছে বাবা। সো এই ছিল আমাদের আলোচনা আর কি। তা আমাদের আজকের আলোচনায় আপনাদের সাথে আমরা বেশ কিছু বিষয় নিয়ে কথা বললাম। আপনারা এই ক্লাসটা, আমি এটা নিয়ে আগেও একটা ক্লাস নিয়েছি, সাথে সাথে এই ক্লাসটা মানে গত ক্লাসটাতে আমি ক্লিফ স্টোফেল থেকে গুরুত্বপূর্ণ কিছু রুলও এখানে আলোচনা করেছিলাম। সবাই বলতেছেন হনুমান, জি থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। তো আপনারা যদি এই আলোচনাটা মানে গত ক্লাসটাও একটু দেখে নেন, তাহলে ইনশাল্লাহ একবারে কম করে হলেও আপনার জীবনে এই যে আর্টিকেল ব্যবহারের 90% প্রবলেম সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। বাকিটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করতেছে। আপনাদেরকে লাস্টবার বলি আর কি, আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচটাতে যুক্ত হতে চাইলে 17 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 01917211236 নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো ভালো থাকেন সবাই, ইনশাল্লাহ আগামীকাল বা পরশু আবার আপনাদের সাথে নতুন এবং হাইলি ইনফরমেটিভ কিছু বিষয় নিয়ে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।